কলকাতার তখনকার ভূগোলটাও আমাদের একটু বুঝে নেওয়া দরকার। কলকাতার পূর্ব দিকে বরাবরই ছিল বিরাট জলাভূমি। আজকের সল্টলেক, বাইপাস, এইসব জায়গা তখন ঘন বন, জঙ্গল আর জলাভূমি, সুন্দরবনের বাদা অঞ্চলের মতো চেহারা তার। ফলে কোনো শত্রু এদিক দিয়ে আক্রমণ করতে পারবে না। আজকের যুগের মিলিটারি ভাষায় একে বলা যায় ন্যাচারাল ডিফেন্স। আবার দক্ষিণ দিকেও জঙ্গল। আজকের হেস্টিংস বা খিদিরপুরের দিকে কিছু ইংরেজ তখন থাকেন। তারপর থেকেই গ্রাম আর জঙ্গল এলাকা। শহরের পশ্চিমে গঙ্গা বয়ে যাচ্ছে, সেখানে সার দিয়ে আছে ইংরেজদের জাহাজ। এক উত্তর দিক দিয়েই আসতে পারে শত্রুর আক্রমণ। জোব চার্নক তো আর এমনি এমনি কলকাতাকে ভালোবেসে ইংরেজদের ব্যবসার ঘাঁটি এখানে তৈরি করে যাননি। তিনি তার দূরদৃষ্টি দিয়ে ঠিকই বুঝেছিলেন যে মুঘল আক্রমণ হলে কলকাতা আত্মরক্ষার জন্য দারুণ জায়গা। সেই রকম বেগতিক দেখলে গঙ্গার দিকে জাহাজে চড়ে চম্পট দেওয়া যাবে, আর একবার জলে নামলে ইংরেজদের ধরার সাধ্য এদেশের রাজা বাদশাদের নেই। এদেশে তো কোন ছাড়, অন্যান্য ইউরোপীয় জাতিও ইংরেজদের সাথে নৌযুদ্ধে এঁটে উঠতে পারে না। জোব চার্নক নিজে পড়েছিলেন মুঘলদের হামলায়, আর জোব চার্নকের আমলের ৬০ বছর পেরিয়ে তখনকার ইংরেজরা পড়েছেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সামনে। তবে কলকাতার আর একটা লাইন অফ ডিফেন্স ততদিনে তৈরি হয়ে গেছে। সেটা হলো বর্গী আক্রমণের সময়কার তৈরি হওয়া মারাঠা ডিচ। সেই খাল পরীক্ষার মতো ঘিরে রেখেছে কলকাতাকে। নবাব সিরাজউদ্দৌলার চিঠিতে গভর্নর ড্রেকের ওপরে আর একটা হুকুমও দেওয়া হয়েছিল। সেটা হলো মারাঠা ডিচ বুঝিয়ে ফেলতে হবে। বলাই বাহুল্য, তা ইংরেজরা করেননি। যাই হোক, ইংরেজরা সেই সময় দুটো অদ্ভুত কাজ করলেন। একটা গুজব গভর্নর ড্রেকের কানে গেল যে উমিচাঁদ নাকি নবাবের সাথে গোপনে চিঠি চালাচালি করছেন। সেই খবর পেয়ে একদল সেপাই পাঠিয়ে উমিচাঁদকে গ্রেপ্তার করে কেল্লায় এনে গারদে পুরে দিলেন ড্রেক। আর সেই সঙ্গে রাজবল্লভীর ছেলে কৃষ্ণদাসকেও কেল্লার গারদে পুরে দিলেন ইংরেজরা। কারণ কৃষ্ণদাসের জন্যই নবাব বাহাদুর বেশি ক্ষেপে গেছেন তাদের উপরে। উমিচাঁদের এই গ্রেপ্তার একটা কেলেঙ্কারি কাণ্ড বই কি। উমিচাঁদ দীর্ঘদিন কলকাতায় ইংরেজদের তরফ থেকে বড় দালাল ছিলেন। কলকাতা শহরে দেশীয় লোকেদের মধ্যে গোবিন্দরাম মিত্তির আর উমিচাঁদের তখন বিরাট নামডাক। উমিচাঁদকে কয়েদ করা চারটিখানি কথা নয়। বোঝাই যায় কলকাতা কাউন্সিলের গভর্নর ড্রেকের মাথা তখন কাজ করছিল না একেবারেই। এদিকে উত্তরে বাগবাজারের দিক দিয়ে নবাবী ফৌজ শহরে ঢুকতে পারে জেনে বাগবাজারে পেরিন্স পয়েন্টে জনা ২৫ সেপাই নিয়ে একটা কামান ঘাঁটি তৈরি করে এনসাইন পিকার্ড নামের এক ইংরেজ সেখানে পাহারায় রইলেন। ১৬ই জুন ১৭৫৬ সকালবেলায় বাগবাজারের খালের ওপরে নবাবী ফৌজ এসে গেল। তাদের বড় কর্তা মির্জাফর। মির্জাফর ছিলেন নবাবী ফৌজের মীর বক্সি। আজকের ভাষায় বলা যায় জেনারেল বা চিফ অফ দ্য আর্মি। কিন্তু অত বড় নবাবী ফৌজ কলকাতায় ঢুকতে গিয়েই বিরাট বাধা পেল। ওই মাত্র ২৫ জন মতো সেপাই নিয়েই এনসাইন পিকার্ড লড়তে লাগলেন। ইংরেজরা কামান ডাকতে শুরু করল খালের ওপারে থাকা নবাবী সেনার উপরে। নবাবী ফৌজের কামানের গোলাও এসে পড়তে লাগলো এদিকে, কিন্তু সে গোলা লক্ষ্যভেদ করতে পারে না। আর ইংরেজদের কামানের গোলা একেবারে নিখুঁত নিশানায় পড়তে লাগলো নবাবী ফৌজের উপরে। কিছুক্ষণ পরেই নবাবী ফৌজের মধ্যে পালানোর জন্য হুটোপুটি শুরু হয়ে গেল। তখনকার যুদ্ধে আমাদের দেশীয় ফৌজে এই জিনিসটা ছিল বিশেষ বৈশিষ্ট্য। সেনারা যদি বেগতিক দেখত তাহলেই পালাতে চাইত, কারণ বেশিরভাগই হতো ভাড়াটে সেনা। সে যাই হোক, নবাবী সেনাদের বেসামাল অবস্থা দেখে ইংরেজরা একেবারে খালের ধারে এসে বন্দুক উঁচিয়ে গুলি চালাতে লাগলেন। ফলে নবাবী ফৌজ নিয়ে মীর বক্সি মির্জাফর পিছু হটতে লাগলেন। পিছিয়ে গিয়ে একেবারে দমদমে চলে গেলেন। নবাব সেখানেই ঘাঁটি গড়েছেন। ফলে এই যুদ্ধে নবাবী ফৌজ হেরে গেল।
ভাবতে খুবই অবাক লাগছে, তাই না? অত বড় ফৌজ নিয়ে এসে মাত্র 25 জনের গোলাগুলি সামলাতে পারল না নবাবী ফৌজ। আসলে সে আমলে আমাদের দেশীয় সেনাদের অবস্থা এই রকমই ছিল। মুঘলদের পতনের পরে ভারতের নানা প্রান্তে তখন ছোট বড় নবাব, আজকের যুগের ভাষায় যাকে বলে রেগুলার আর্মি, তা তখন ছিল না বললেই চলে। অল্প কিছু সেনাকে সারা বছর মাইনে দিয়ে রাখতে হতো। এছাড়া যুদ্ধের দরকার পড়লে সেনা জড়ো করা হতো। সে সময় নানা জায়গায় গ্রামগঞ্জ থেকে ডাকাবুকো ছেলেরা এসে সেনায় যোগ দিত। তখন কিছুটা নামকাওয়াস্তে ট্রেনিং দিয়ে তাদের থেকে সেনা বাছাই করা হতো। তখনকার যুগের এই ধরনের ছেলেদের বেশিরভাগই কিছুটা তলোয়ার খেলা, লাঠি খেলা এসব জানত। তার উপরে কিছুদিন ট্রেনিং বা মহড়া দিয়ে তাদের নিয়ে যাওয়া হতো যুদ্ধে। তখনকার দিনে একটা যুদ্ধ মানে অন্ততপক্ষে বেশ কয়েক মাসের ব্যাপার। এই কিছু মাস এদের খাওয়া দাওয়া, জামা কাপড় সবই পেয়ে যেত, তার সাথে মাইনেও। আর সবচেয়ে লাভ ছিল যুদ্ধ জিতলে। যুদ্ধ জেতা মানেই বিজয়ী সেনারা হেরে যাওয়া সৈন্যবাহিনীর ক্যাম্প লুট করবে, নয়তো হেরে যাওয়া শহর বা রাজ্য লুট করবে। এই লুটের বখরাই তখন সেনাদের জন্য আসল লাভ। ফলে যুদ্ধ সেরে যার যার নিজের গ্রামের দিকে যখন রওনা দেবে, তখন তার হাতে বেশ কিছু টাকা পয়সা এসে যাবে। আবার যখন যুদ্ধ শুরু হবে তখন আবার তারা যোগ দিতে যাবে। সে যুদ্ধ 2 মাস পরেই হোক আর 2 বছর পরেই, ততদিনে রাজা বা নবাব বদলে যেতেও পারে, অথবা এই রাজবংশ থেকে অন্য রাজবংশের হাতেও ক্ষমতা চলে যেতে পারে। ফলে এই জাতীয় ভাড়াটে সেনারা কারোর প্রতি দায়িত্বশীল হতো না। আর যুদ্ধ হেরে যাওয়া মানে তো সর্বনাশ। লুটের মাল তো পাওয়াই যাবে না, উল্টে প্রাণ চলে যেতে পারে। ঠিক এই কারণেই যুদ্ধের সময় কোনো পক্ষের সেনা যদি বুঝতে পারত তারা হারতে চলেছে, তাহলেই পালানোর হিড়িক পড়ে যেত, কারণ এদের নৈতিক বল বলে কিছু ছিল না। আর ডিসিপ্লিনের তো কোনো বালাই নেই তখন। ফলে হেরে যাবার সম্ভাবনা দেখলেই চাচা আপন প্রাণ বাঁচা, এই নীতিবাক্য স্মরণ করে সবাই কেটে পড়ার ধান্দা করত। ফলে বাগবাজারের যুদ্ধে কেন নবাবী ফৌজ অত বড় সেনা নিয়ে এসেও এঁটে উঠতে পারল না, ওই কটা ইংরেজদের সাথে তার কিছুটা আভাস হয়তো আপনারা পাবেন। উল্টো দিকে ইংরেজদের এসব পালানোর ব্যাপার নেই। এমনিতেই তারা ডিসিপ্লিন জাতি। যুদ্ধের সময় তো আরও কড়া। যতক্ষণ না কমান্ডিং অফিসার হুকুম দিচ্ছেন, ততক্ষণ এগোনো কি পেছনো বা গুলি চালানো কোনোটাই তারা করবে না। কমান্ডিং অফিসারের কথা তারা মেনে চলবে অক্ষরে অক্ষরে। শুধু ইংরেজ সেপাই নয়, যেসব দেশীয় সেপাই ইংরেজদের হয়ে যুদ্ধ করত, তারাও ইংরেজদের এই নিয়ম শিখে গিয়েছিল। এইসব দেশীয় সেপাইদের বলা হতো তেলঙ্গি সেপাই। সে যাই হোক, মূল কথায় ফিরি আবার। ইংরেজদের কামানের গোলা আর বন্দুকের গুলির দাপটে মির্জাফর বাহাদুর তো একেবারে নাকালের এক শেষ হয়ে চলে গেলেন দমদমে। আপনারা আবার এটা ভেবে বসবেন না যে মির্জাফর তখন নবাবের সাথে বেইমানি করছেন। তখনও ইংরেজদের সাথে মির্জাফর বা সিরাজের বিরুদ্ধ গোষ্ঠীর কোনো রকম যোগাযোগই তৈরি হয়নি। মির্জাফর বিশ্বস্ত সেনাপতির মতোই লড়তে গিয়েছিলেন, কিন্তু শেষটায় এঁটে উঠতে না পেরে পিছু হটলেন। নবাবের শিবিরে চিন্তার ভাঁজ পড়ল এবারে। কলকাতায় ঢোকার মুখেই এত বড় সমস্যায় পড়তে হবে তা তো তাঁরা ভাবেননি। কোনো জায়গায় যুদ্ধ করতে হলে সে অঞ্চলের নকশা দেখে যুদ্ধের প্ল্যান তৈরি করা হয় আজকাল। নবাব বাহাদুর সিরাজউদ্দৌলার তো সেসবের বালাই নেই। ইংরেজদের তিনি মনে করেন সামান্য কয়েকটা ব্যবসায়ী লোক। কলকাতায় যাব আর ওই কয়েকটা লালমুখোকে আচ্ছা সে কান ধরে মোলে দেব, এই ধরনের মনোভাব নিয়েই তিনি এসেছেন কলকাতায়। তার সাথে যেসব সেনাপতিরা আছেন তাঁরাও ভেবে বসে আছেন এই বিরাট বাহিনীর কাছে ইংরেজদের ওই কয়েকটা লোক ঝড়ের মুখে পাতার মতন উড়ে যাবে, আর তারপর কলকাতা লুট করে বেশ ভালো রকম জিনিসপত্র পাওয়া যাবে। তা নবাবের বাহিনী সত্যি বিরাট, কিন্তু যুদ্ধের টেকনিক ঠিকঠাক না হলে অনেক বড় বাহিনীও অনেক সময় নাকাল হয়ে যায়। 16ই জুনের সারাদিনের যুদ্ধে নবাবের বাহিনী এই একটা শিক্ষা পেল।
এইবারে নবাবের মুশকিল আসান হয়ে দেখা দিলেন একজন মানুষ, যার নাম জগন্নাথ সিং। এই জগন্নাথ সিং ছিলেন উমিচাঁদের অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী। উমিচাঁদকে ইংরেজরা কয়েদ করায় তিনি আগেই ইংরেজদের ওপরে রেগেছিলেন। এইবারে নবাবের ফৌজ খাল পেরিয়ে কলকাতায় ঢুকতে পারছে না দেখে তিনি গোপনে চলে গেলেন নবাবের দমদমের ছাউনিতে। সেখানে গিয়ে জগন্নাথ সিং কলকাতায় ঢুকবার দুটো পথ বাতলে দিলেন নবাবী সেনাদের। বাগবাজারের খালের যেখানে পেরিন্স পয়েন্ট, তার কিছুটা পরে আজকের টালা ব্রিজের কাছাকাছি জায়গায় একটা খুব সরু সাঁকো ছিল। সাধারণত গরু বাছুর নিয়ে যাবার জন্যই এই সাঁকো ব্যবহার করা হতো। এই সাঁকোটা তখনও ভেঙে দেওয়া হয়নি। আসলে ইংরেজদের সব মিলিয়ে যা লোক তখন, তাতে শহরের এতগুলো দিকে পাহারা বসাতে পারেনি। জগন্নাথ সিং এই সাঁকোটা দেখিয়ে দিতেই নবাবের অল্প কিছু সেনা এই সাঁকো দিয়ে মাঝরাতে খাল পেরিয়ে এসে কলকাতায় ঢুকে সাঁকোর মুখ আগলে রাখল। আর 17ই জুন ভোরের দিকে শিয়ালদার দিকে একটা বড় সাঁকো বেয়ে নবাবের উট, কামান, হাতি আর বড় বাহিনী এসে ঢুকল কলকাতায়। জগন্নাথ সিং নবাবের থাকার ব্যবস্থা করে দিলেন হালসি বাগানে উমিচাঁদের বাগান বাড়িতে। নবাব সেখানে আরাম আয়েশ করতে থাকলেন। আর তার বিরাট ফৌজ এবারে বীর দর্পে এগিয়ে চলল কলকাতা দখল করতে। পরের দিন অর্থাৎ 18ই জুন সকাল থেকেই নবাবী সেনারা শিয়ালদার দিক থেকে সোজা চলল ইংরেজদের কেল্লা ফোর্ট উইলিয়ামের দিকে। আজকের যে রাস্তা বিবি গাঙ্গুলি স্ট্রিট, খুব সম্ভব সেই দিক দিয়েই এগিয়েছিল নবাবী সেনা। চিতপুরের দিক দিয়েও কিছু সেনা এগিয়ে আসতে লাগলো। তারা সবার আগে বড়বাজারের দিকে যেসব ব্যবসায়ীর দোকানপাট ছিল সেগুলোকে লুট করে আগুন ধরিয়ে দিল। ইংরেজরা তখন যে কোনো মূল্যে ফোর্ট উইলিয়ামকে রক্ষা করতে উৎসাহী। যদিও তারা বুঝতেই পারছে এই যুদ্ধের ফলাফল, তবুও যেটুকু প্রতিরোধ করা যায়। তখনকার ফোর্ট উইলিয়াম মানে আজকের জিপিও থেকে ইস্টার্ন রেলের অফিস যেখানে, সেই ফেয়ারলি প্লেস পর্যন্ত কেল্লা। অর্থাৎ আজকের কয়লাঘাটা স্ট্রিট থেকে ফেয়ারলি প্লেস অবধি এলাকা। শিয়ালদার দিক থেকে সেদিকে আসতে গেলে আগে পড়বে লালবাজার। আজকের লালবাজারের পরে যেখানে রাইটার্স বিল্ডিং, সেইখানে একটা রাস্তা আছে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। এইখানে আজকের রাইটার্সের ঠিক আগের যে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, ঠিক সেইখানে ইংরেজরা একটা কোর্ট বসিয়েছিলেন। তার নাম ছিল মেয়র্স কোর্ট। কলকাতার লোকজনদের বিচার করার কাজ এই কোর্টেই সারা হতো। সেই মেয়র্স কোর্টে কিছু ইংরেজ কয়েকটা কামান নিয়ে ঘাঁটি গেড়ে বসে রইলেন নবাবী ফৌজকে আটকানোর জন্য। আর আজ যেখানে রাইটার্সের পশ্চিম দিকের ব্লক অর্থাৎ রিজার্ভ ব্যাংক আছে যেদিকে, সেইখানে তখন ছিল একটা চার্চ। এই চার্চের নাম ছিল সেন্ট অ্যান্স চার্চ। এই সেন্ট অ্যান্স চার্চের দিকেও কিছু ইংরেজ সেপাই বসে রইলেন আর একটা ঘাঁটি বানিয়ে। কিন্তু এবারে বুঝি আর ইংরেজদের রক্ষা নেই। নবাবী ফৌজের বহর তো আর কম নয়। এই বিরাট বাহিনীকে আর কিছুতেই বাধা দেওয়া যাচ্ছে না। লালবাজারের রাস্তার মুখ আঁকলে ডালহৌসিতে ঢোকার মুখে মেয়র্স কোর্টের ইংরেজ সেপাইরা কামান দাগতে আরম্ভ করলেন। কিন্তু নবাবী ফৌজ এই সময় একটা উপায় বার করে ফেলল। লালবাজারের দিকে তখন সাহেবদেরই অনেক বাড়ি উঠে গেছে। সেই সব বাড়ির লোকজন সবাই পালিয়েছে। নবাবী ফৌজ গিয়ে এইসব বাড়িতে লুকিয়ে পড়ল। ফলে ইংরেজদের কামানের গোলা আর তাদের কিছু করতে পারল না। ইংরেজদের তৈরি বাড়িগুলোই নবাবী সেনাকে আড়াল করছে। উপরন্তু ওই বাড়িগুলোর ভেতর থেকে নবাবী সেনারা এবারে ইংরেজদের ওপর গুলি চালাতে লাগলো। মেয়র্স কোর্ট আগলানোর দায়িত্বে থাকা ইংরেজ সেপাইরা একের পর এক মরতে লাগলো। ডেভিড ক্লেটন বলে এক ইংরেজ এই ঘাঁটি সামলাচ্ছিলেন। কিন্তু ঘাঁটি আর আগলানো যাবে না বুঝে তিনি পিছিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। কিছুক্ষণ পরেই এখানকার দায়িত্বে থাকা ইংরেজরা মেয়র্স কোর্ট ছেড়ে ফিরে গেলেন কেল্লায়। নবাবী সেনারা এগিয়ে এসে মেয়র্স কোর্টের ইংরেজ ঘাঁটি দখল করল।
আর তার সাথে সাথেই ইংরেজদের ফেলে যাওয়া কামানগুলো দখল করে নিল তারা। ফলে লালবাজারের যুদ্ধে এবারে নবাব বাহিনী জিতে গেল। ইতিমধ্যে সন্ধে হলো, আর ফোর্ট উইলিয়ামের ভেতরে কান্নাকাটি শুরু হলো মেম সাহেবদের। যুদ্ধে কি হতে চলেছে তা তো বোঝাই যাচ্ছে। এত মহিলা আর বাচ্চাদের এই বিপদের মধ্যে আর রাখা উচিত হবে না বুঝে বেশ কিছু নৌকোয় মহিলা আর বাচ্চাদের তুলে দেওয়া হলো, যাতে তারা পালিয়ে প্রাণ বাঁচাতে পারেন। কলকাতা কাউন্সিলের দুজন বড় মেম্বার চার্লস ম্যানিংহাম আর উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড মহিলাদের নৌকোয় চড়ার তত্ত্বাবধান করতে গিয়ে নিজেরাও নৌকায় চড়ে বসলেন আর পালিয়ে গেলেন। তখনও কিছু মহিলা রয়ে গেলেন কেল্লার ভেতরে, কারণ তাদের আর জায়গা হলো না সেই নৌকায়। এরপরে সারা রাত ধরে কাউন্সিলের বাকি কর্তারা আলোচনা করতে লাগলেন কি করা যায়। এদিকে কারোর খাওয়া দাওয়া হয়নি, যদিও রান্নার জিনিসপত্র কেল্লায় অনেক পরিমাণে মজুত করা ছিল। কিন্তু রাঁধবে কে? বয় বা বাবুর্চিরা সবাই তো পালিয়েছে। ফলে সারা রাত খিদে আর আতঙ্কেই কেটে গেল ইংরেজদের। পরের দিন 19শে জুন শনিবার ভোর হতেই আবার নবাবী সেনারা কামান দাগতে শুরু করল কেল্লার বাইরে। সে সময় কেল্লার ঠিক বাইরে শেষ ঘাঁটি সামলাচ্ছেন ইংরেজরা। আজকের রাইটার্সের পশ্চিম দিকে যেখানে রিজার্ভ ব্যাংক, সেইখানে ছিল ইংরেজদের তৈরি করা চার্চ, সেন্ট অ্যান্স চার্চ। এটি কলকাতায় ইংরেজদের তৈরি প্রথম গির্জা। এই শেষ ঘাঁটি ইংরেজরা তখন সামলাচ্ছেন প্রাণপণে। এদিকে দুপুরের দিকে খাওয়া দাওয়ার সময়ে নবাবী ফৌজের গোলার দাপট একটু কমল। সেই সময় সেন্ট অ্যান্স চার্চ থেকে একজন গোলন্দাজ কেল্লার ভেতরে ঢুকে গভর্নর ড্রেককে বলে গেলেন, গোলাগুলি প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশিক্ষণ লড়াই চালানো যাবে না। এই কথাটা শুনে মুহূর্তের মধ্যেই কেল্লায় রাষ্ট্র হয়ে গেল, আর মহিলাদের মধ্যে আবার কান্নার ধুম উঠল। তখন বাদবাকি মহিলাদের নৌকোয় চড়িয়ে দেয়া হলো। নৌকোগুলো চলতে শুরু করলো দক্ষিণের দিকে। সবচেয়ে আশ্চর্যের কথা, কলকাতা কাউন্সিলের প্রধান গভর্নর ড্রেকও মহিলাদের সাথে নৌকোয় চড়ে বসলেন আর পালিয়ে গেলেন। এরপরেও ইংরেজরা আত্মসমর্পণ করেননি। তখনও ভাবছেন লড়াই কি করে চালানো যায়। কিন্তু নেতৃত্ব দেবে কে? কাউন্সিলের সব বড় বড় তালেবরেরা পালিয়েছেন ইতিমধ্যে। খোদ গভর্নর ড্রেক তখন পালিয়েছেন। এমনকি এই যুদ্ধের জন্য যাকে সেনাপতি বাছা হয়েছিল সেই জর্জ মিনসিনও পালিয়েছেন। তখন সবাই মিলে জেফানিয়া হলওয়েলকে ধরলেন নেতা হয়ে নবাবের সাথে যুদ্ধটা চালিয়ে যাবার জন্য। হলওয়েলের নাম যারা শোনেননি তাদের অবগতির জন্য জানাই, এনারই সাহিত্যকীর্তি হল ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা। হলওয়েল বয়সে সিনিয়র হলেও কলকাতা কাউন্সিলে তার স্থান ছিল অনেকটা নিচে। তিনি এই যুদ্ধের নেতৃত্ব দিতে রাজি হলেন একটা শর্তে, সবাইকে তাঁর হুকুম মানতে হবে। যে কজন ইংরেজ ছিল তখন তারা তাতেই রাজি হল। হলওয়েল বুঝেই গেছেন চূড়ান্ত হারের আর বেশি দেরি নেই। তবুও ইংরেজদের বাকি যে কজন ছিলেন তাদের সাহসের বলিহারি। তখনও তারা আশা রেখেছেন যুদ্ধের। হলওয়েল সবাইকে বললেন বাইরের কোনো ঘাঁটি আর আগলানোর দরকার নেই, সবাই কেল্লার ভেতরে এসে জড়ো হোক। ফলে ইংরেজ সেপাইরা কেল্লার ভেতরে বসে মনের দুঃখে মদে চুর হয়ে হাহুতাশ করতে লাগল। রাতের দিকে হঠাৎ দেখা গেল চারিদিকে প্রচুর আলো। কয়েকজন ইংরেজ উঁকি মেরে দেখলেন কেল্লার আশেপাশের যে সমস্ত ইংরেজদের বাড়ি ছিল সেগুলোতে নবাবী সৈন্যরা আগুন ধরিয়ে দিয়েছেন। কলকাতার আকাশ তখন লাল হয়ে উঠছে সেই আগুনের আলোয়। পরের দিন সকাল থেকেই নবাবী ফৌজ একেবারে হুমড়ি খেয়ে পড়ল কেল্লার ওপরে। তাতেও সহজে কেল্লা দখল হলো না। ইংরেজদের কামান আর বন্দুক তখনও নবাবী সেনাদের ধরাশায়ী করছে। যদিও নবাবী সেনাদের কামানের গোলায় সেদিন সকালেও বেশ কিছু গোরা পল্টনের পঞ্চত্বপ্রাপ্তি ঘটল, ইংরেজদের গোলন্দাজ বাহিনীর মাত্র 14 জন সেনা আর বাকি রইল। এই সময় হলওয়েল ভাবলেন উমিচাঁদ তো হাতের কাছেই আছেন, এই কেল্লারি গারদে তাকে দিয়ে কি নবাবকে একটা সন্ধির প্রস্তাব পাঠানো যায়? যদি চিঠি আর আলাপ আলোচনার মাঝে
দুপুরের দিকটা পার করে দেওয়া যায়, তাহলে সন্ধে নামলেই বাকি যে কজন আছে তাদের নিয়ে একটা জাহাজে পালিয়ে গেলেই হলো। উমিচাঁদকে অনেক অনুনয় করাতে শেষ পর্যন্ত উমিচাঁদ নবাবের সেনাপতি মানিকচাঁদকে চিঠি লিখে দিলেন যে ইংরেজরা আর যুদ্ধ করতে চান না। দুপুরের দিকে একজন ইংরেজ পল্টন এসে হলওয়েলকে খবর দিল যে নবাবী ফৌজেরা সাদা পতাকা নিয়ে আসছেন। হলওয়েল তখন ভাবলেন যে তাহলে যুদ্ধ শেষ হলো, কিন্তু তখনও নবাবী ফৌজ সমান তালেই যুদ্ধ চালাচ্ছে। হলওয়েল ভেবেছিলেন কোনো মতে আর কিছুক্ষণ কাটিয়ে দিয়ে সন্ধ্যের মুখে ঘাটের কাছে রাখা জাহাজে চড়ে পালিয়ে যাবেন, কিন্তু এরই মধ্যে হঠাৎ কোনোভাবে কেল্লার দক্ষিণের দিকের ফটক গেল খুলে। সেখান দিয়ে কেউ ফটক খুলে দিয়েছিল, নাকি কেউ পালাতে গিয়ে ফটক খুলে দিল তা ভালো করে জানা গেল না। তবে সেই খোলা ফটক দিয়ে নবাবী ফৌজ স্রোতের মতো ঢুকতে লাগলো কেল্লায়। কিছু ডাচ সেনা সেই সময় পালালো। যে এনসাইন পিকার্ড বাগবাজারের যুদ্ধে নবাবী ফৌজকে আটকে দিয়েছিলেন, তিনি এবারে মারা পড়লেন নবাবী ফৌজের হাতে। হলওয়েল আর তার কয়েকজন সঙ্গী সাথী তলোয়ার বাগিয়ে ধরলেন, সেই সঙ্গে কয়েকজন বন্দুক নিয়েও তৈরি হলেন। এই সময় নবাবী ফৌজের একজন সর্দার এসে হলওয়েলকে বললেন অস্ত্র ত্যাগ করতে। তিনি বললেন হাতিয়ার ছেড়ে আত্মসমর্পণ করলে ইংরেজদের ওপর কোনো জুলুম হবে না। তখন হলওয়েল আর তার সঙ্গী ইংরেজরা ইউরোপীয় কায়দায় সারেন্ডার করার রীতি অনুযায়ী হাতের অস্ত্র নামিয়ে রাখলেন। একটু পরেই দেখা গেল নবাব সিরাজউদ্দৌলা একটা বাহারে পালকিতে করে এগিয়ে আসছেন কেল্লার দিকে। সঙ্গে রয়েছে তার সেনাপতিরা আর পাত্রমিত্ররা। উমিচাঁদ আর কৃষ্ণদাস গারদ থেকে ছাড়া পেয়ে নবাবের সামনে এসে নবাবকে সেলাম করলেন। ইতিমধ্যে মুর্শিদাবাদে রাজবল্লভের সাথে নবাবের একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল, তাই নবাবও উমিচাঁদ আর কৃষ্ণদাসকে সাদরে গ্রহণ করলেন। তারপর ঘুরে ঘুরে কেল্লা দেখতে দেখতে জানালেন এত সুন্দর কলকাতা শহর আক্রমণ করার কোনো ইচ্ছেই তার ছিল না, শুধুমাত্র গভর্নর ড্রেকের জন্যেই এত কাণ্ড ঘটে গেল। যাই হোক, কলকাতা তো গিয়ে পড়ল নবাব সিরাজউদ্দৌলার পায়ে। নবাব ভেবেছিলেন যে কলকাতা দখল করে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। কোম্পানির ঘাঁটি হচ্ছে এই কেল্লা, সেখানে নিশ্চয়ই অনেক মজুদ টাকা পয়সা থাকার কথা। কিন্তু ইংরেজরা অনেক শেয়ানা, তারা যে অনেক আগেই দামি মালপত্র টাকা পয়সা সবই মাদ্রাজের দিকে চালান করে দিয়েছে সে কথা নবাবের জানা ছিল না। সিরাজউদ্দৌলা আর উপায়ান্তর না পেয়ে কলকাতার টেম্পোরারি গভর্নর হলওয়েলকে খোঁচাতে লাগলেন। হলওয়েল যতই বলেন যে টাকা পয়সা প্রায় কিছুই নেই, ততই নবাবের রাগ বেড়ে চলে। কোম্পানির তহবিল থেকে মাত্র 50,000 টাকা পাওয়া গেল। এত বড় যুদ্ধযাত্রা হলো, অথচ তার খরচটুকুও না ওঠায় নবাব সিরাজউদ্দৌলা খেপে গিয়ে হুকুম দিলেন গভর্নর ড্রেকের বাড়িটাকে গুঁড়িয়ে দেবার জন্য। সেই কাজ তৎক্ষণাৎ সেরে ফেলাও হলো। এছাড়াও আশেপাশে যত সাহেব সুবোদের বাড়ি তখনও অবশিষ্ট ছিল, তার সবকটায় আগুন লাগিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো কলকাতা শহরে ইংরেজদের তৈরি প্রথম গির্জা সেন্ট অ্যানস চার্চ। আজকে রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিমে যেদিকে রিজার্ভ ব্যাংক, সেই দিকেই এই চার্চ অবস্থিত ছিল। যাই হোক, ইংরেজরা তো যুদ্ধে হারলেন। কলকাতা কাউন্সিলের সব বড় বড় কর্তাই পালালেন। শুধু যাকে বলে কয়ে গভর্নর করা হয়েছিল সেই হলওয়েল আর কয়েকজন ইংরেজ তখন ছিলেন, যারা সিরাজউদ্দৌলার হাতে বন্দী হলেন। নবাব সিরাজউদ্দৌলার থাকার জায়গা তখন ঠিক হয়েছে হালসি বাগানে, উমিচাঁদের বাগান বাড়িতে। রাতের দিকে কিছু ইংরেজ সেপাই মদ টেনে নেশায় চুর হয়ে নবাবের ফৌজের লোকেদের সাথে হাতাহাতি লাগিয়ে দিলেন। এইসব বেলেল্লাপোনা দেখে নবাবী ফৌজের সর্দারদের কেউ খুব সম্ভবত যে কজন ইংরেজকে ধরা গেল তাদের ধরে কেল্লার ভেতরে একটা জেলখানায় পুরে দিলেন। ফলে ইংরেজ সেপাইরা তাদের নিজেদের তৈরি করা জেলখানায় বন্দী হলেন। তখন জুন মাস,
প্রচণ্ড গরম। কেল্লার ভেতরে ওই জেলখানার সাইজ ছিল 18 ফুট বাই 14 ফুট। অত গরমে হাঁসফাঁস করতে করতে প্রায় 30 জন ইংরেজ সেদিন রাতেই জেলখানার ভিতরে মারা গেলেন। এই ঘটনাই হল অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এই ঘটনাকেই পরে হলওয়েল কাহিনীর আকারে লিখেছিলেন। হলওয়েলের বর্ণনা অনুসারে 146 জন লোককে বন্দী করা হয়েছিল, আর পরদিন সকালে 23 জন লোক জীবিত ছিল। অর্থাৎ 123 জন লোক সেদিন রাতে ওই গারদের মধ্যে মারা গিয়েছিল। হলওয়েলের একটা অভ্যেস ছিল সবকিছুকেই বেশ বাড়িয়ে রং চড়িয়ে বর্ণনা করা। এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিও যে হলওয়েলের উর্বর মস্তিষ্কের কল্পনা শক্তির সাহায্য পেয়েছিল তা বোঝাই যায়। অতটুকু ঘরে বিরাট বিরাট চেহারার ইংরেজদের যত গাদাগাদি করেই রাখা হোক না কেন, 146 জন লোককে আটকে রাখা তো সম্ভব নয়। কলকাতায় তখন ইংরেজ ছিলই বা কজন? যারা লড়েছিল তাদের মধ্যেও বেশ কিছু ডাচ সেনা, কিছু জাহাজি মাল্লা ছিল। তাদের অনেকেই লালবাজারের যুদ্ধে বা কেল্লার সামনের ঘাঁটিগুলোতে যুদ্ধের সময় মারা পড়েছিল। তার চেয়েও বেশি ইংরেজ বোধহয় পালিয়েছিল। সুতরাং 146 জন ইংরেজ আদৌ কলকাতায় ছিল কিনা সে বিষয়ে সন্দেহ আছে। যাই হোক, হলওয়েল শুধু এই কাহিনী লিখেই ক্ষান্ত হননি। পলাশির যুদ্ধের পর যখন কিছুদিন কলকাতার গভর্নর হয়েছিলেন, তখন এই ঘটনার স্মৃতি রক্ষার্থে একটা স্মৃতিস্তম্ভ বানিয়েছিলেন, যার নাম হলওয়েল মনুমেন্ট। এই মনুমেন্ট রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিম দিকে স্থাপন করা হয়েছিল। মার্কাস অফ হেস্টিংস গভর্নর জেনারেল থাকার সময় সেটিকে সরিয়ে দেন। পরে লর্ড কার্জন যখন ভারতের ভাইসরয় হয়ে আসেন, তখন তিনি আবার এই ঘটনার কথা পুরনো দলিল দস্তাবেজ পড়ে একটা মার্বেল পাথরে নতুন করে হলওয়েল মনুমেন্ট বানিয়ে রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিম দিকে সেই একই জায়গায় স্থাপন করেন। সুভাষচন্দ্র বসু যখন কলকাতার মেয়র হন, তখন তিনি এই মনুমেন্ট সেন্ট জনস চার্চে সরিয়ে দেন। আজও যদি কেউ এজি বেঙ্গল অফিসের পরে কাউন্সিল হাউস স্ট্রিটের ক্রসিংয়ে সেন্ট জনস চার্চে যান, তাহলে এই মনুমেন্ট দেখে আসতে পারেন। একটি ঘটনা ও তার সাথে রং চড়ানো মিথ্যের এক স্মৃতিস্তম্ভ সিরাজউদ্দৌলার কলকাতা বিজয়কে মনে করিয়ে দেবে। এই মনুমেন্টে ঠিক 123 জনের নাম খোদাই করা আছে। হলওয়েলের মতে যারা সেদিন রাতে মারা গিয়েছিল, ইনাদের মধ্যে কতজন যে আসলে যুদ্ধে মারা গিয়েছিলেন আর কজন সেদিন রাতে আদৌ ওই বন্দিশালায় আটকিয়েছিলেন, তা আজ আর জানার উপায় নেই। এই ঘটনা বিশদে বলতে গিয়ে নবাবের কলকাতা বিজয়ের মূল গল্প থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। মূল কথায় ফিরে আসি এবার। হলওয়েল নিজেও ছিলেন এই বন্দীদের একজন। পরের দিন সকালে অর্থাৎ 21শে জুন সকালে হলওয়েলকে যখন নবাবের সামনে হাজির করা হলো, তখন তিনি নবাবকে রাতের ঘটনা পুরোটা বললেন। যদিও নবাব আর এসবে কোনো কান দিলেন না। তিনি অনেক চেষ্টা চালালেন যাতে কলকাতার কেল্লায় কোথাও ইংরেজদের লুকোনো গুপ্তধন থেকে থাকে তার সন্ধান বার করতে। সেসব কিছু না পেয়ে সেনাপতি মীর মদনকে হুকুম দিলেন হলওয়েল আর তার সাথে বাকি কয়েকজন ইংরেজদেরকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যাবার জন্য। নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম বদলে দিলেন। তার দাদু আলীবর্দী খাঁর নামে কলকাতার নাম রাখলেন আলীনগর। আর তাঁরই এক সেনাপতি রাজা মানিকচাঁদকে কলকাতার শাসনকর্তা নিয়োগ করে মুর্শিদাবাদে ফিরে চললেন বিজয়ী নবাব। 1756 সালের 24শে জুন নবাব বাহাদুর তাঁর বিরাট সেনাবাহিনী নিয়ে রাজধানী মুর্শিদাবাদে ফেরার পথ ধরলেন। দুজন ইংরেজ ওয়াটসন আর কলেটকে নবাব তাঁর সাথে করে নিয়ে চললেন। ফেরার পথে চন্দননগর আর চুঁচুড়া পড়ল। নবাবী ফৌজের ভয় দেখিয়ে ফরাসি আর ডাচদের ঘাড় ভেঙে সিরাজউদ্দৌলা প্রায় 8 লাখ টাকা আদায় করলেন। এই টাকাটা আদায় করে সিরাজউদ্দৌলার প্রাণে একটু ফুর্তি জাগল। ভাবলেন, ইংরেজ বেটাদের থেকে তেমন কিছু না পাওয়া গেলেও ফরাসি আর ডাচদের ঘাড় ভেঙে এই যুদ্ধের খরচটা অন্তত তোলা গেল। আনন্দের চোটে নবাব ওয়াটসন আর কলেটকে ছেড়ে দিলেন। তিনি হয়তো ভাবলেন, এই লালমুখো ইংরেজরা আর কি বা করবে।
মুর্শিদাবাদে ফিরে গিয়ে দারুণ করে ফুর্তি আর মজার বান ডাকল নবাব বাহাদুরের। চারিদিকে প্রচার করা হলো নবাবের কলকাতা বিজয়ের কথা। নবাব যেদিন কলকাতা ছেড়ে ফিরে চললেন সেদিনের তারিখটা আবার বলছি, 24শে জুন 1756। এই তারিখটা বলছি এই কারণেই, কারণ এর ঠিক 1 বছর পরে 23শে জুন 1757-তে পলাশীর যুদ্ধ হয়। বেচারা সিরাজউদ্দৌলা তখন কি আর জানতেন যে তাঁর আয়ু আর মাত্র 1 বছর। এর পরের ইতিহাস ইংরেজদের পাল্টা কলকাতা বিজয়, সিরাজের সাথে আবার যুদ্ধ ও সন্ধি, আর তারপরেই শুরু হয় সেই ভীষণ ষড়যন্ত্র যার অন্তিম পরিণতি ছিল পলাশীর যুদ্ধ। যে যুদ্ধ শুধু কলকাতার ভাগ্য নয়, শুধু বাংলাদেশের ভাগ্য নয়, ভারতের ভাগ্য বদলে দিয়েছিল। সে গল্প পরে বলবো একদিন। আজ এই পর্যন্তই থাক।